স্বাগত সকাল সংলাপে। আমাদের নিয়মিত আয়োজন সকাল সংলাপ জনমনের প্রশ্ন নিয়ে রাজনৈতিক শিষ্টাচারকে এবং নতুন সম্ভাবনার বাংলাদেশকে জানানোর জন্য। আমাদের আজকের অতিথি জনাব মিজানুর রহমান সুমন এবং তানভীর রহমান আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জনাব তানভীর রহমান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান সুমন রয়েছেন। নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি আমরা, নতুন বাংলাদেশকে উপভোগ করব সবাই, কিন্তু তার আনন্দটা কেমন উপভোগ করছেন আপনি? ধন্যবাদ নাজমুল। আসলে নতুন যে কোনো কিছুরই একটি মাহাত্ম্য রয়েছে। তো এই যে আমরা কয়েকদিন আগে আমাদের একটা জাতীয় নির্বাচন হলো, এখন আমরা একটা নতুন সরকার পেতে যাচ্ছি, নতুন ব্যবস্থা পেতে যাচ্ছি, দেখা যাক না কি হয়। আসলে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ রূপে আসবে বলে আমি মনে করি। অবশ্যই। জনাব মিজানুর রহমান, প্রথম প্রশ্ন আপনার কাছে যেতে চাই। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আমরা পেয়েছি। অনেক সম্ভাবনা নিয়েই তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়। আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই দায়িত্ব পালনে কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ হয়েছেন? আসলে দেখুন নাজমুল, যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো দিক এবং খারাপ দিক থাকবেই। হ্যাঁ, সে তার নিজস্ব গতিতে চলবে, দেশের কথা চিন্তা করবে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অনেক জায়গা থেকেই সফল, হয়তো কিছু কিছু ব্যর্থতা তার মধ্যে রয়েছে। তো সফলতার কথা যদি আমি বলি, প্রথমেই যেটা বলবো যে 17 মাস পরে যে উনি একটি সফল নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছেন আমাদের দেশে, এবং নির্বাচনটা কিন্তু অনেক বেশি সফল হয়েছে। অনেক লোক এতে অংশগ্রহণ করেছে এবং কোনো প্রকার সহিংসতা কিন্তু আমরা দেখি নাই। হয়তো নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা আমরা দেখতে পেরেছি। তো আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি অনেক বড় একটা সফলতা। আর ব্যর্থতার কথা যদি বলেন, যে একটু থাকবেই। আসলে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি বা আইন শৃঙ্খলার অবনতি কিছুটা থাকবে, কিন্তু তারপরেও দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল উপদেষ্টারা ছিলেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু আমি দেখেছি যে এই 5ই আগস্টের পরে, যখন 8ই আগস্ট তারা ক্ষমতা নিল, এরপরে কিন্তু থানাগুলোতে কিন্তু দেখা গেছিল যে পুলিশ ছিল না, এবং লোকজন কিন্তু অনেক বেশি আতঙ্কিত ছিল। মোহাম্মদপুর বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু অনেক বেশি ছিনতাই, রাহাজানি, ডাকাতি শুরু হয়ে গিয়েছিল। এবং ওই সময় আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু রাত্রেবেলা প্রতিটি থানায় যেয়ে কিন্তু উনি পুলিশদের উৎসাহিত করেছেন, এবং এর পরবর্তীতে মানুষও তাদের সাথে একত্রিত হয়েছে, তাদেরকে সংহতি জানিয়েছে, এবং আস্তে আস্তে পরিবেশটা কিন্তু অনেক ভিন্ন হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু আস্তে আস্তে ওই যে একটা অরাজক পরিবেশ ছিল, সেখান থেকে কিন্তু তিনি এটাকে একটা সাধারণ বা স্বাভাবিক পরিবেশে উনি নিয়ে আসতে পেরেছেন। তো দ্রব্যমূল্যগুলো আসলে কি বিভিন্ন সিন্ডিকেট থাকে, এগুলো আসলে একটা নির্বাচিত সরকার যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আসলে ওনারা তো নির্বাচিত সরকার ছিলেন না, তাদের পক্ষে আসলে অনেক কিছুই তাদের সীমাবদ্ধতার মধ্যে ছিল। তারপরও তারা চেষ্টা করেছেন, এবং আমরা আরেকজন উপদেষ্টা দেখেছি, উপদেষ্টা দেখেছি আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা, উনিও চেষ্টা করেছেন তার মতো করে চেষ্টা করতে। অথবা তো যা হোক, মানে সফলতা বলেন বা বিফলতা বলেন, আমি মনে করি একটা 17 মাসে একটা সরকারের সফলতা বিফলতা ওভাবে করা যায় না। তারপরও আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ দিব যে তারা একটা সফল নির্বাচন করতে পেরেছেন। এটাই আসলে আমি মনে করি সবচেয়ে বড় সফলতা। মিজানুর রহমান সুমন, আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশে আমরা ইতিপূর্বেই দেখেছি একটা সরকারের পূর্ণ মেয়াদকালীন থাকে 5 বছর, সেখানে আসলে 17 মাসে বাংলাদেশে আসলে এর চাইতে বেশি আর পরিবর্তন কি বা করা যেত। সেখান থেকে উনি যতটুকু করেছেন, বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে গেছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আগামীর বাংলাদেশ অবশ্যই আরও বেশি সুন্দর এবং সুশৃঙ্খল হবে। এই পর্যায়ে আমি জনাব তানভীর রহমানের কাছে আসতে চাই। আসলে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরবর্তী প্রধান যেই বিষয়টি থাকে, নতুন সংসদীয় নির্বাচিত প্রার্থীদেরকে নির্বাচন দায়িত্ব হস্তান্তরের প্রেক্ষাপটে নির্বাচনের যে শপথ গ্রহণের অনুষ্ঠানটি, তার মধ্য দিয়ে ইতিপূর্বে আমরা দেখেছি যে নির্বাচনের সংসদে যারা আসে তাদেরকে শপথ গ্রহণ পার্টি একটি রুমের মধ্যেই করানো হয়েছে, যেখানে আমরা নতুন সংসদীয় মন্ত্রী পরিষদে যারা আসবে তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা দাবি তুলেছে খোলা আকাশের নিচে সংসদে শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? যেমনটি বলছিলেন নাজমুল, আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা দেখছি যে দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা খোলা আকাশের নিচে শপথ গ্রহণ। এটি কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে কখনো অনুষ্ঠিত হয়নি। ইতিপূর্বে যে সরকার ছিল তারা
শপথ গ্রহণ সেটি গণভবনেই করেছেন। কিন্তু এই প্রথম আমরা দেখছি যে বাংলাদেশে একটি পরিবর্তনের মাধ্যমে যে আমরা নতুন সূচনা হয়েছে, এটি কিন্তু তারই একটা অংশ। আর এই যে দক্ষিণ প্লাজায় যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এর আগে আমরা দেখেছি যে ওসমান হাদির জানাজাও সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাও কিন্তু সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং জুলাই সনদের যে ঘোষণাপত্র, এটিও কিন্তু সেখান থেকে দেওয়া হয়েছে। তো এই একই সূত্রে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে এবং আগামীকালকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু সেই একই স্থানেই হবে। তো এটি আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এটি একটি ঐতিহাসিক স্থানে পরিণত হতে যাচ্ছে এবং নতুন একটি ইতিহাস রচনার পথে আমরা তবে তানভীর এগিয়ে আমি যাচ্ছি। একটু যুক্ত করতে চাই, আসলে এই যে খোলা মাঠে যে শপথ গ্রহণের যে বিষয়টি, এটি আসলে আমাদের দেশে নতুন হলো, এটা কিন্তু আসলে অনেক দেশের জন্য নতুন নয়। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে এই খোলা আকাশের নিচে শপথ নেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু ইউরোপে কিন্তু প্রচলন রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যেও কিন্তু খোলা আকাশের নিচেই শপথ গ্রহণ করা হয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করা হয়েছে। আমি একটু যুক্ত করি, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে মাইল ফলক হিসেবে থাকবে, কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম দেখছি, কিন্তু বিশ্বের ইতিহাসে দেখলে আমরা হয়তো দেখতে পাবো অনেক জায়গায়। বহির্বিশ্বে আসলে এই ধরনের নজির অহরহ ঘটেছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমনটি একেবারেই নতুন, যেমনটি তানভীর রহমান বলছিলেন। আমরা আসলে পরবর্তী প্রশ্নে যেতে চাই। মিজানুর রহমান সুমন, যেমনটি গতকাল থেকেই 11 দলীয় ঐক্য জোট, যেটা এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে বহুল আলোচিত বিষয়, সেটা হচ্ছে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠিত করতে যাচ্ছে। এই ছায়া মন্ত্রিসভাটি আসলে বাংলাদেশ মন্ত্রিসভায় যে সরকার দলীয় প্রধানরা আসবেন, তাদের রাজনৈতিক চর্চায় কতটা প্রভাব ফেলবে, আর সাধারণ জনগণের আসলে এখান থেকে প্রাপ্তিটা কি হতে পারে, আপনার কি মনে হয় এ বিষয়ে? ধন্যবাদ নাজবুল। আসলে ছায়ামন্ত্রী বিষয়টি আসলে আমাদের দেশে কিন্তু একেবারে নতুন। হ্যাঁ, আমাদের ইতিপূর্বে ছায়ামন্ত্রী বিষয়টি আমাদের দেশের জনগণও অত জানতো না এবং রাজনীতিবিদরাও এই বিষয়ে আসলে অনেক বেশি তারা এই বিষয়ে তারা কম জানতো। তো পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ছায়ামন্ত্রীর বিষয়টি কিন্তু রয়েছে। তো দেখুন, আমাদের দেশে যে এখন বর্তমানে যে সরকার গঠিত হতে যাচ্ছে, যে জাতীয় নির্বাচন হলো, সেই নির্বাচনে জয়যুক্ত হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 2টা কক্ষ বিশিষ্ট কিন্তু আমাদের এখানে সংসদ বসবে, একটা হচ্ছে নিম্ন কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ। তো এখানে দেখুন যে উচ্চ কক্ষটা নিম্ন কক্ষের কিন্তু একটা ছায়া হিসেবে কাজ করবে। যে নিম্ন কক্ষ থেকে যদি কোনো বিল পাস হতে চায়, তাহলে কিন্তু এটা ওই উচ্চ কক্ষেও তারা বিশ্লেষণ করবে যে এটা আসলে একটা দেশের জন্য কতটুকু ফ্রুটফুল হবে। তো ছায়ামন্ত্রীর বিষয়টা কিন্তু ঠিক সেরকম। এখানে আসলে দেখা যাবে যে সরকারের পাশাপাশি এখানে বিরোধী দলীয় যারা রয়েছেন, তারাও কিন্তু এই সভায় থাকবেন, স্থান পাবেন এবং তারা কিন্তু দেশের ভালোর জন্য তারা কিন্তু সেখানে তাদের মতামত প্রদর্শন করতে পারবেন। জনাব মিজানুর রহমান সুমন, যেমনটি আমরা বোঝার চেষ্টা করলাম যে ছায়া মন্ত্রিসভা তৈরি হলে মন্ত্রিসভায় একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে। অবশ্যই। আমরা আবারও আসতে চাই জনাব তানভীর রহমান আপনার কাছে। আমরা বরাবরই ঢাকা শহর একটা যানবাহনের মানে বড় ধরনের একটা কোলাহলের নগরী, যেখানে আমরা দেখতে পাই নির্বাচন সময়কালীন কিন্তু আমরা ঢাকা শহর একটু যানবাহন মুক্ত, কোলাহল মুক্ত একটা শহর পেয়েছিলাম। আসলে এমনটি কেন ঘটেছিল বলুন। আচ্ছা, ধন্যবাদ নাজমুল আপনাকে। নাজমুল, আমরা যদি ফিরে তাকাই, বিগত বছরগুলোতে কিন্তু নির্বাচনে আমরা এমন পরিস্থিতি দেখিনি, কিন্তু এইবারই এমন পরিস্থিতি আমরা প্রথম দেখছি। যেমনটি আমরা দেখেছি আমরা কিন্তু ঈদে দেখি ঘরমুখ মানুষের একটা ঢল। এবার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটি দেখেছি। মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক, জনতা যেভাবে গ্রামের দিকে ছুটে চলেছেন, এটি কিন্তু আমরা এই নির্বাচনের প্রথম দেখেছি এবং এর মাধ্যমে প্রমাণ হয় যে নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি। ইতিপূর্বে নির্বাচনে আমরা দেখিনি। আর এই ঘরমুখ মানুষের এত চাপ যে ঢাকা শহরে থেকে তারা গ্রামের দিকে ধাবিত হয়েছেন, এর মাধ্যমে কিন্তু আমরা একটা বড় অংশ ঢাকা শহরের বাইরে ছিল। গ্রামে অবস্থান করার কারণে ঢাকা শহরে কিন্তু আমরা একটি সুশৃঙ্খল নগরীর মধ্যে দেখেছি এবং নগরীর যানবাহন ব্যবস্থা কিন্তু তখন একটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল, যার জন্য আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের পরবর্তীতেও কিন্তু আমরা দেখেছি যে না, এই ঢাকা শহরে যেভাবে মানুষ ঈদের পর ঘরমুখ মানুষ যেভাবে আসে,
ঠিক সেই রকম পরিস্থিতিটা আমরা ইভেন আপনার এখানে কথাই লক্ষ্য বলতে করেছি। হয় তানভীর, এবার কিন্তু নির্বাচনের সময় আমাদের বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে যে আমরা প্রতিবেদনগুলো দেখছিলাম, রিপোর্টগুলো সরাসরি তাদের সাথে যুক্ত ছিলাম, সেখানে কিন্তু একটা কথা হলপ করে সবাই বলতো যে তারা ভোট প্রদান করতে যাচ্ছে না, তাদের কাছে ঈদ মনে হচ্ছে। এই শব্দটা কিন্তু অনেকবার হ্যাঁ, নাজমুল, আসলে আপনি ঠিকই চর্চা বলেছেন। হয়। এটি কিন্তু যে আপনারা যদি দেখুন, এখানে আমি আসলে ইউনূস সরকারকে আরেকটি ধন্যবাদ দিব যে দেখুন, যেদিন বিশেষ করে ভোটের দিন সবকিছু সরকারি ছুটি থাকে, কিন্তু এবারে দেখুন যে ভোটের আগের দিনও কিন্তু ছুটি ছিল এবং হ্যাঁ। শিল্প কারখানাগুলো তারও আগের দিন ছুটি ছিল। তো এখানে একটা আসলে ঈদের ইমেজ এমনি চলে আসে, এটি আসলে অনেক বড় ইফেক্ট হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। এবং এই যে গার্মেন্টস শিল্প বা প্রতিষ্ঠান এই ওনারা কিন্তু ঈদের মতোই ছুটি পেয়েছে, জি, জি। যার জন্য সবার কাছেই একটু ঈদের আমেজ তৈরি হয়েছে। জনাব মিজানুর রহমান সুমনের কাছে আমরা আবার একটু ফিরতে চাই, তবে যাওয়ার আগে আমরা একটু বিরতিতে যাব। দর্শক, আবারও ফিরে আসব সকালের সংলাপের সাথে থাকুন। স্যার, এটা তো সবুজ শু ফ্যাক্টরির বিল। তোমার ফ্যাক্টরি যত বড় আমার ফ্যাক্টরিও তত বড়। তোমার ফ্যাক্টরিতে 500 ফ্যান, আমার ফ্যাক্টরিতেও 500 ফ্যান, অথচ তোমার বিদ্যুৎ বিল আসছে আমার চেয়ে 65% কম। সেম। এভাবেই দেশটা দুর্নীতির কালো হাওয়ায়, সরি কারেকশন, স্বস্তির সবুজ হাওয়া। সবুজ হাওয়া উপরে তাকা, ওয়ালটন বিএলডিসি ফ্যান। যেখানে সাধারণ সিলিং ফ্যান 80 থেকে 100 ওয়াট, সেখানে ওয়ালটন বিএলডিসি ফ্যান মাত্র 35 ওয়াট। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দর্শক, ফিরে এলাম সকালের সংলাপে। জনাব মিজানুর রহমান সুমন, আপনার কাছে একটু যেতে চাই। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যেমন এবারে নির্বাচনটি মানুষ একটু ঈদের মতো করেই উপভোগ করেছে, অর্থাৎ সবার মনে একটা আনন্দ বিরাজ করেছে। গতকাল রাতে আমরা যেমনটি লক্ষ্য করেছি, জনাব তারেক রহমান তিনি জামাত ইসলামী প্রধান আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন, এরপর এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলামের বাসায় গেলেন। এই যে সরকার দলীয় প্রধান হতে যাচ্ছেন এবং তিনি বিরোধী দলীয় নেতাদের বাসায় গেলেন সখ্যতা বজায় রাখার জন্য, এটাকে আপনি রাজনৈতিক শিষ্টাচারের, এটা নিশ্চয়ই একটি রাজনৈতিক শিষ্টাচার, এটাকে আপনি ভবিষ্যৎ যে আমরা আগামীর বাংলাদেশ পেতে যাচ্ছি, এটা দ্বারা সেই বাংলাদেশের কেমন সম্ভাবনা আসলে প্রকাশ পেল, আপনার কাছে কি মনে হয়? আসলে নাজমুল, ভালো কিছু, নতুন কিছু কিন্তু আনন্দদায়ক। তো আমরা আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি কিন্তু একেবারে নতুন দেখছি যে যেই দল সরকার গঠন করবে সেই দলের প্রধান বিরোধী দলীয় নেতার বাসায় গিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয় এবং এই ধারাটি আমি মনে করি অব্যাহত থাকা উচিত। আমরা সবসময় দেখি নির্বাচনের পর একটা কাদা ছোড়াছড়ি, যে যেই দল জিতলো সে তো জিতলো, আর যে হারলো সে বলল যে অপর পক্ষ একটু দোষারোপ করলো। কিন্তু এখানে দেখুন, আমার মনে হয় যে এখন এই 2026 আমরা আসলে এখন মনে হয় সেই দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে। যেরকম দেখলাম যে তারেক রহমান যে ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন এবং পরবর্তীতে এনসিপির যেই প্রধান সমন্বয়ক আমাদের নাহিদ ইসলাম তার বাসায় গেলেন এবং সেখানে এনসিপির কিন্তু আরো নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, যেমন সার্জিস আলম ছিলেন, আক্তার হোসেন ছিলেন, তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন এবং পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে, পরবর্তী বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সকল বিষয় কিন্তু আলোচনা হয়েছে। ওখানে আমরা দেখলাম যে ডক্টর শফিকুর রহমানের সাথেও তিনি এই আলোচনা করেছেন এবং এনসিপির সাথেও এই আলোচনা করেছেন এবং পরবর্তীতে এনসিপির যে ডক্টর মুখ্য সচিব যে আক্তার হোসেন তিনি কিন্তু ব্রিফ করেছেন সাংবাদিকদেরকে এবং এই জিনিসটা আমার কাছে অনেক বেশি পজিটিভ মনে হয়েছে। নাজমুল, আপনার সঙ্গে আমি একমত হয়ে বলতে চাই যে আমরা কিন্তু এমনটি রাজনীতি চাই, বাংলাদেশে এমন রাজনীতি চাই যেখানে হিংসাত্মক রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি। আমরা বিগত সময়ে যেমনটি দেখেছি, নির্বাচনের পরবর্তী সময়ে একটা কাদা ছোড়াছুড়ি চলে, যেখানে বিরোধী দলে যারা আসতে চায় তাদের সাথে সরকার দলীয় যারা আসতে চায় তাদের সাথে একটা ক্রন্দল সৃষ্টি হয়। কিন্তু তার ধারাবাহিকতা থেকে কিছুটা ব্যতিক্রম আমরা এবার দেখলাম, যেটা
যখন তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের বাসা থেকে বের হয়ে আসে তারপরে কিন্তু ডক্টর শফিকুর রহমান সংবাদকর্মীদেরকেও একইভাবে বলেছেন, এবং এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসা থেকে যখন তারেক রহমান বের হয়ে আসলেন তারপরে কিন্তু তার মুখ্য সচিব আক্তার হোসেন একইভাবে সাংবাদিকদেরকে জানিয়েছেন তারা রাজনৈতিক আগামী বাংলাদেশকে নিয়ে কিভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। তার মানে এটা দ্বারা আমরা ধরেই নিতে পারি যে রাজনৈতিক মহলে বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি রাজনৈতিক মহলে অলরেডি সেটা নিয়ে তারা চর্চা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ আমরা হয়তোবা পরবর্তী শপথ গ্রহণের পরবর্তী সময়ে আরও ব্যাপক পরিসরে এর চর্চা দেখতে পারবো। আমি আবারও একটু যেতে চাই জনাব তানভীর আহমেদের কাছে। তানভীর, একটু বলবেন আমাদের আগামীকাল যে বিষয়টি আপনি বলছিলেন, আগামীকাল খোলা আকাশের নিচে বাংলাদেশের ইতিহাসে প্রথম শপথ গ্রহণ করতে যাচ্ছে আমাদের নবনির্বাচিত এমপিরা। এই যে এমপিরা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করবেন, এইটা ইতিপূর্বে আমরা দেখেছি যে গণভবনের ভেতরে সকলেরই শপথটি গ্রহণ করা হয়, শপথ পড়ানো হয়। কিন্তু আগামীকাল যে শপথটি হতে যাচ্ছে সেখানে কিন্তু সকালে আমরা দেখেছি যে সিইসি, যেহেতু বাংলাদেশে বর্তমানে প্রধান স্পিকার নাই, সেই কারণে সিইসি সকালে সংসদের সামনে যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন এবং বিকেলে রাষ্ট্রপতি তার গণভবনে কিন্তু বাকি মন্ত্রীদের পরিষদকে শপথ গ্রহণ করাবেন। এটা কিন্তু একটু বিগত সময় থেকে এখন একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করলাম। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা তানভীর? যেমনটি বলছিলেন নাজমুল, আমরা কিন্তু নির্বাচনের পর থেকে দেখছি একটার পর একটা চমক। তো আমরা আশা করছি যে আগামীতেও মন্ত্রী পরিষদ এবং এই যে শপথ গ্রহণের পরে যে নতুনভাবে সরকার গঠন হচ্ছে এখানেও কিন্তু একটু চমক থাকবে বলে আমার মনে হয়। তো এই ব্যাপারে আমি জনাব মিজানের কাছে জানতে চাই, এই ব্যাপারে আপনি কোনো মতামত দিতে পারেন? দেখুন, যে এখানে আসলে আমরা দেখতে পেলাম যে আপনি যেটা বললেন যে আমরা অনেক কিছুই কিন্তু আসলে নতুন দেখতে পাচ্ছি। বিশেষ করে যে একটু আগে যেটা বললাম যে তারেক রহমান বিরোধী দলীয় নেতার বাসায় গেলেন এবং তাদের যেই সামনে যে মন্ত্রী পরিষদ গঠিত হবে এবং খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করবে, এবং আশা করি যে তারা যে মন্ত্রী পরিষদ গঠন করবে এখানে আমরা জানি যে আমাদের টোটাল প্রায় 43-43টার মতো মন্ত্রণালয় রয়েছে এবং তারেক সরকার রয়েছে এবং মন্ত্রণালয় রয়েছে, কিন্তু এখানে দেখলাম যে তারেক রহমান কিন্তু মাত্র 35 জন বা 36 জনের মতো মন্ত্রী পরিষদটাকে বাড়ানোর চেষ্টা করছেন। এটা কিন্তু আসলে আমি মনে করি অনেক পজিটিভ একটা দিক, কারণ দেখুন যে অনেক বড় একটা লট বহর নিয়ে চলার চেয়ে যেখানে কিন্তু সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু হয় এই ধরনের ব্যবস্থা কিন্তু তারেক রহমান করছেন, এবং মন্ত্রী পরিষদ যত ছোট হবে সিদ্ধান্ত গ্রহণে ততটাই সহজ হবে। এবং এখানে কিন্তু দেখুন খরচের একটা ব্যাপার আছে। হ্যাঁ, সরকার দলীয় যখন তারা খরচ করবে, কিন্তু একটা 43 জন 50 জনের একটা মন্ত্রিসভার পিছনে যেই পরিমাণ খরচ হবে একটা 35 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা কিন্তু নিশ্চয়ই তার কিন্তু কম হবে, ব্যয় কমবে, সরকারের ব্যয় কিন্তু কমবে। এটা কিন্তু একটা অনেক বড় একটা হিসাব আমি মনে করি। তানভীর সাহেব যেটা বলছিলেন আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনিও যেমনটা বলছিলেন, যেমন 37টা 40টা 45টা এভাবে যদি সংখ্যাটা মন্ত্রণালয়ের বেড়ে যায় তাইলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু একটু লেন্দি প্রসেস হবে। আর যখন এই পরিসরটা ছোট হয়ে আসবে তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা সময় সাপেক্ষেই হয়ে গেছে। জনাব তানভীর সাহেবের কাছে আমি আবার একটু যেতে চাই। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরেই আমাদের বাংলাদেশে একটি চর্চা হয়ে আসছিল, সেটা হচ্ছে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ ছিল, যেখানে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হয়ে 300 জন প্রার্থী সংসদীয় আসনে থাকতেন এবং তার পাশাপাশি মহিলার সংরক্ষিত আসন ছিল 50টি, মোট 350 জন নিয়ে সংসদ গঠিত হতো। যে কোনো সিদ্ধান্ত তারা 350 জনই গ্রহণ করত। কিন্তু নতুন যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলো, এখানে গণভোটের মধ্যে সবচাইতে আলোচিত একটা বিষয় ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা নতুন বাংলাদেশে দেখব। এই দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশ সংসদ পেলে আমরা কতটুকু উপকৃত হব, এইটার আসলে প্রয়োজনীয়তাটা কি পরিবর্তন হতে পারে? তানভীর, আপনার কতটুকু জানা আছে? আপনি যেমনটি বলছিলেন, এটি কিন্তু আমরা এবার ভোট দিয়েছি দুইটি, হ্যাঁ ভোট এবং না ভোট, এবং তার সঙ্গে ব্যালট ভোট।
এখানে কিন্তু আমরা অনেকটাই বুঝে গিয়েছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মাধ্যমে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারছি, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এটি প্রচার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম সহ সব জায়গায়। তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আমরা বিভিন্ন দেশেও দেখছি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, কিন্তু বাংলাদেশে এক কক্ষ ছিল, এখন আমরা কিন্তু এটিও একটি নতুন চমক দেখছি যে দ্বিকক্ষ বিশিষ্ট। তো এতে করে সুবিধা হবে কি, বিরোধী দলে যারা থাকবে তাদের কিন্তু অংশগ্রহণটা সুনিশ্চিত হয়ে যাচ্ছে, তারাও একটা মতামত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুযোগ পাচ্ছে, যেটি বিগত সরকারের আমলে বা বিগত বছরগুলোতে কিন্তু এই সুযোগটা ছিল না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে রাজনৈতিকবিদরা কিছু রাজনৈতিক গবেষক যারা আছেন তারা একটি মতামত ব্যক্ত করেছেন যে এতে করে আমাদের সময়টা একটু বেশি লাগতে পারে, যেমন হঠাৎ একটি জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট থাকলে এটি আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময়টা বেশি লাগতে পারে বলে তারা মনে করেছেন। কিন্তু এখন দেখার আগামীতে আমরা দেখতে পাবো যে আসলেই কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কার্যকর আমরা দেখতে পাচ্ছি কিনা। জনাব মিজানুর রহমান সুমন, আপনার কাছে আসলে আপনার কাছে কেমন মনে হয় দ্বিকক্ষ বিশিষ্ট আমি আসলে সরকার নতুন বাংলাদেশ গঠনে কেমন ভূমিকা রাখবে? এখানে আসলে মানে সময়ক্ষেপণের কথাটি যেটা বলেন আসলে ওটা ওভাবে হবে না, ঠিক আছে? কারণ যে আমরা যদি একটু দেখি যে এক কক্ষ এবং দ্বিকক্ষ, এটা তো আমাদের প্রেক্ষাপট একেবারে নতুন। বিষয়টি আসলে কেমন, এখানে দেখুন যে নিম্ন কক্ষে কারা থাকবে, নিম্ন কক্ষে থাকবে এই যে 299 জন নির্বাচিত এমপিরা থাকবেন, আচ্ছা, আর উচ্চ কক্ষে থাকবেন 100 জন। তারা কারা থাকবেন, এই যে এবারে যে ভোট হলো, এই ভোটের মাধ্যমে যে যত পার্সেন্ট ভোট পেয়েছে, যেমন ধরেন এই ভোটের আগে কিন্তু এই যে পিআর নিয়ে কিন্তু অনেক বেশি হট্টগোল হলো, আসলে এটা কিন্তু আসলে পিআরের একটা অংশ। তো এখানে দেখা গেল যে বিএনপি যতগুলো ভোট পেয়েছে তার একটা অংশ হিসাবে 100 জনের মধ্যে হয়তো বা তারা 53-54টা তারা এখানে আসন পাবে। তো সেদিক থেকে হয়তো বা জামায়াত ইসলাম পাবে হয়তো 40টা বা 42টা, আবার এনসিপি তাদের যে ভোট আছে সে হয়তো 3টা বা 4টা পাবে। হ্যাঁ, তো এখানে তো 100টা হলো। তো এখন কোন একটা বিল যখন পাস হবে নিম্ন কক্ষে পাস হওয়ার পর এটা যখন উচ্চ কক্ষে যাবে, তারা কিন্তু তখন এটাকে বিচার বিশ্লেষণ করবে। তো তখন হবে কি, ওই যে বিএনপির যে 50 জন তারা তো হয়তো বা তাদের দলীয় সিদ্ধান্তের মধ্যে তারা হয়তো পজিটিভ দিয়ে দিবে, চলে আসবে, এবং ওইখানে যে যারা বিরোধী দলীয় যারা আছে তারাও কিন্তু এটাকে দেখবে। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এখানে কেন সময় বেশি লাগবে না, আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য একটু সময়ক্ষেপণ লাগে, কিন্তু যদি কোনো একটি বিল নিম্নকক্ষে পাশ হলো, উচ্চ কক্ষ যদি সেটা পাশ না করে, তারা যদি এটা ফেলে রাখে, 30 দিন অতিবাহিত হয়ে গেলে সেটা পাস হবে বলে ধরে নেওয়া যাবে। এটা কিন্তু একটা বিষয়। এখানে একটু সময় নির্ধারণ করার ফলে কিন্তু আমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছি যে আসলে কি হতে যাচ্ছে। তার মানে আমরা যেমনটি বুঝলাম জনাব তানভীর রহমান এবং মিজানুর রহমানের থেকে আমরা যেটা বুঝলাম, ছায়ামন্ত্রী সবার মতোই এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার কারণে একটা জবাবদিহিতার নতুন জায়গা তৈরি হলো। আমি জনাব মিজানুর রহমানের কাছে আবার একটু আসতে চাই। আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচনের দিন আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দেখার চেষ্টা করেছি আসলে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে কিনা, কোনো বিশৃঙ্খলা ছিল কিনা সেখানে। যদিও জানতে পেরেছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, তবে নির্বাচন পরবর্তী সময়ে কিছু সহিংসতা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পেরেছি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে। আপনার এই বিষয়ে কি মন্তব্য আছে, কেন এমনটি ঘটলো? যেখানে নাজমুল, যে 18 কোটি লোকের একটি দেশ, এখানে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, এবং এখানে এতগুলো মানুষ ভোট দিল, এবং এতগুলো ভোট কেন্দ্র ছিল, নিরাপত্তা রক্ষীরাও ছিল, কিন্তু আসলে সেটা তো অপ্রতুল আমাদের দেশের তুলনায়, ঠিক আছে? তো এখানে কি হয়েছে যে প্রত্যেকটি কেন্দ্রে হয়তোবা 3 জন পুলিশ ছিল, 3 জন হয়তোবা বিজিবি ছিল, বা 3 জন হয়তোবা আনসার বাহিনী ছিল, এবং সেনাবাহিনী কিন্তু টহলে ছিল। তারপরেও কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনের দিন কিন্তু তেমন কোনো সহিংসতা ঘটেনি। যা ঘটেছে তার পরবর্তীতে ইতিহাসে বলতে গেলে একটি মাইলফলক, এই ধরনের, এবং সিএসসি কিন্তু তার পরের দিনই সংবাদকর্মীদের সামনে যে ব্রিফটা করেছিল সেখানে কিন্তু সিএসসি সরাসরি বলেছিল যে কোনো ধরনের রক্তপাত ছাড়া বাংলাদেশে এই প্রথম একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, রক্তপাত ছাড়া নির্বাচন হয়নি। আমরা দেখতে পেয়েছি কি যে মধ্যরাতের মধ্যে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল, এরপরে কিছু অতি উৎসাহী লোক আছে
তারা আসলে দেখা গেছে যে হয়তো নিজের সুবিধার কারণে হোক, এগুলো আসলে রাজনৈতিক সুবিধার কারণে হোক বা যাই হোক, দেখা গেছে প্রতিপক্ষের উপরে একটু হামলার চেষ্টা করেছে। তো ওইখানে আসলে কিছুটা হয়েছে, সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী। তো আজকে সকালবেলা দেখলাম যে একটি থেকে দেখলাম, একটি সংবাদ থেকে দেখলাম যে এই পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় 10 জনের মতো নিহত এবং প্রায় 2,500 লোকের মতো আহত হয়েছে। এবং চেষ্টা করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন যে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে এবং এগুলোকে আইনের মাধ্যমে এনে কিভাবে করা যায়। এবং আমার যে নবনির্বাচিত যেই দল তারেক রহমান, তিনিও কিন্তু এই বিষয়টি খেয়াল করছেন। এই বিষয়টিও আমার কাছে ভালো লেগেছে, কারণ ইতিমধ্যে তিনি কিন্তু, আমি নাম বলবো না, তিনি ইতিমধ্যে কিন্তু একটা জায়গার যুব দলের একজন সভাপতিকে কিন্তু তিনি বহিষ্কার করছেন শুধুমাত্র এই কারণে। এবং এটা কিন্তু সবার জন্য একটা ওয়ার্নিং হয়ে থাকবে যে না, যে সহিংসতা করা যাবে না। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু জনাব তারেক রহমানের কিন্তু গ্রহণযোগ্যতা সবার মাঝে প্রকাশ পায়। যেমন উনি কিন্তু একদম প্রথম দিন থেকে জনমনে একটু জায়গা কেড়ে নিয়েছে। যেমন নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ হওয়ার পরেও কিন্তু তিনি সব নেতাকর্মীদেরকে উনি আদেশ করেছেন যাতে কোথাও বিজয় উল্লাস না করা হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেটি না করে বলা হয়েছে যে বিভিন্ন ধর্মীয় উপাসনা তাদের দোয়া করার জন্য। ঠিক আছে, এটা আসলে এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আসলে রাজনীতিটা এমনই হওয়া দরকার। ঠিকই বলছিলেন জনাব মিজানুর রহমান। আপনার কাছে আমি আবার একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো, সরকার দলীয় বিরোধী দলীয় কে হবে সেটাও আমরা বুঝে গেলাম এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হলো এবং আগামীকাল সকালে শপথ গ্রহণ হতে যাচ্ছে এমপিদের এবং একই সাথে বিকেলে মন্ত্রিপরিষদেরও আমরা দেখতে পাচ্ছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যে স্থান নির্ধারণ করা, সকল ধরনের কার্যক্রম গুছিয়ে এনেছে। কিন্তু এখন জনমনে একটা বড় প্রশ্ন রয়ে গেছে, নতুন বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি কে হতে পারে? কি মনে হয় আপনার কাছে? আসলে নাজবুল খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে একটি দেশের প্রধান কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি, এবং সবারই কিন্তু মানে ইচ্ছা থাকে যে কে হবে রাষ্ট্রপতি, এটা দেখার জন্য। তো আমরা তো অলরেডি আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছি, এবং রাষ্ট্রপতি কে হবে এ নিয়ে কিন্তু জনমনে অনেক চিন্তা, অনেক গবেষণা। তো আমরা এই 2-1 দিন ধরে গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যে ধরনের তথ্য পেয়েছি তা থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিএনপির মধ্যে কিন্তু অনেক প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন। বিশেষ করে যেমন কিছু কিছু নাম চলে আসছে, আমি আপনাদেরকে নামগুলো বলতে পারি। যেমন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার নাম আসছে, উনি একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। এবং এছাড়াও বিএনপির আরেকজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছেন জনাব নজরুল ইসলাম খান। তিনি অবশ্য এবারে মানে নির্বাচনে ছিলেন না, কিন্তু তারপরেও ওনার নাম আসছে যে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে রাষ্ট্রপতি হওয়ার মধ্যে তার নাম আসছে। একইভাবে কিন্তু আমরা আবার বিভিন্ন মহলে এটা জানতে পেরেছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এটিও জানতে পেরেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন নাকি আগামী। এটা যেমন প্রশ্ন আছে, জনাব মিজানুর রহমান যেমনটি বলছিলেন যে নজরুল ইসলামের কথা, উনার নামটি কিন্তু আমরা একইভাবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পেরেছি, ভেসে বেড়াচ্ছে যে তারেক রহমান তার নির্বাচনীয় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনার নামটি রাখতে পারে, সেক্ষেত্রে তার নামটি পিছিয়ে যায়। আবার জনাব তানভীর রহমান যেমনটি বলছিলেন, আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও অনেকে, এইটা কিন্তু আসলে মানুষের আবেগ থেকে এই নামটি বিভিন্ন জায়গায় চর্চা করছে যে উনি বাংলাদেশকে নিয়ে এত কিছু ভেবেছে, বাংলাদেশকে এত কিছু দেওয়ার চেষ্টা করেছে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়েছে, উনি যদি রাষ্ট্রপতির দায়িত্বটা পায় তাইলে হয়তো বা আমরা নতুন বাংলাদেশে অনেক সম্ভাবনার কিছু পেতে পারি। তবে আমার মনে হচ্ছে যেটা যে আমার নিজের ব্যক্তিগত মতামত যদি বলেন, বা আমি 2-1টি পত্রিকা তো দেখতে পেলাম, আসলে আমার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা উনি পরবর্তী রাষ্ট্রপতি উনি নিজেই হবেন না। কারণ তিনি বলেছেন যে তিনি এখন তার আগের জায়গায় ফেরত যাবেন। ঠিক আছে, তার আগের জায়গায় ফেরত যাবেন এবং দায়িত্ব বুঝায় দেওয়ার পরে আমরা যে যার কাজে ফিরে যাব, এরকম কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় উনি আগামীতে ক্ষমতায় থাকতে আগ্রহী না। এবং উনি কিন্তু মানে ইনডাইরেক্টলি কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে যে উনি তার নিজের জায়গায় আজকে কিন্তু পরিবেশ উপদেষ্টা যে সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি নিজেও বলেছেন আমরা আসলে আগামীকাল শপথ গ্রহণ হওয়ার সাথে সাথেই আমরা আবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের যার আগের কাজে ফিরে যাব। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও কিন্তু আজকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে নির্বাচন হয়ে গেল, শপথ গ্রহণ হবে,
এরপরে প্রধান উপদেষ্টা কোথায় যাবেন? যখন ওনার কাছে এই প্রশ্নটা রাখা হয়, উনি কিন্তু অকপটেই বলে দিয়েছেন যে তিনি সোশ্যাল অ্যাক্টিভিটিস কার্যক্রম নিয়ে থাকতে পছন্দ করেন, সুতরাং তিনি আবার তার নিজের জায়গায় ফিরে যাবেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা ধারণা করতেই পারি তিনি আসলে নতুন রাষ্ট্রপতি হয়তোবা সেই তালিকায় থাকবেন না। তো কে হবে রাষ্ট্রপতি, এটা আসলে জনমনে যেমন প্রশ্ন তেমন দেখারও আগ্রহ। এটা আসলে আমরা আগামীকাল শপথ গ্রহণের এটি পরেই কিন্তু বলতে পারবো। নাজমুল, আপনি যেমনটি বলছেন, এটি কিন্তু একটি চমক রয়েই গেল আমাদের অবশ্যই মাঝে। একটি চমক, এবং আগামীকাল শপথ গ্রহণের পরে অবশ্যই আমরা জানতে পারবো। তবে আমার যেটি ভাবনা সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি যেই হোক, নতুন রাষ্ট্রপ্রধান যেই হোক, তরুণরা যেই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের বিনির্মাণের যে স্বপ্ন দেখেছে, অবশ্যই সেই স্বপ্নকে তিনি বুকে লালন করে নতুন বাংলাদেশের জন্য কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। যাওয়ার আগে মিজানুর রহমান সুমন, আপনার কাছে কিছু বক্তব্য নিতে চাই। নতুন বাংলাদেশ নিয়ে আপনার কেমন প্রস্তাব, কেমন ভাবনা? আসলে নাজমুল, আপনি ঠিকই বলেছেন যে নতুন নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা রয়েছে। আসলে দেখুন যে আমরা আসলে এই তৃতীয় বিশ্বের যে মানুষ, তারা আসলে তাদের যদিও আমাদের জনাব আব্দুল আবু সাইদ স্যার, আমাদের বাংলার টিচার শ্রদ্ধেয়, উনি সবসময় বলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা আসলে স্বপ্ন দেখতে অনেক পছন্দ করি, আসলে স্বপ্নটা পূরণ হোক বা না হোক। তো আমাদের আসলে বাঙালিদের স্বপ্ন কিন্তু আসলে অনেক বড় না। তো সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, তারা কি চায়? তারা একটু মৌলিক চাহিদাগুলো, তারা একটুখানি রাতে ঠিকমতো ঘুমোতে চায়, দুবেলা দুমুঠো ভাত খেতে চায়, এবং জাস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তাদেরকে ঠিকমতো রক্ষা করে, নিরাপত্তা চায়। আসলে এর বেশি কিছু না। আমার মনে হয় যে মৌলিক যেই চাহিদাগুলো রয়েছে, এগুলো যদি ঠিকমতো সরকার পূরণ করতে পারে, তাহলে মনে হয় আমাদের দেশের যে সমস্যাগুলো রয়েছে তা অনেকাংশেই পূরণ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। নাজবুল, আসলে আমরা যদি রাস্তাঘাট যে কোনো জায়গায় বলেন, যদি 10 জন মানুষের থেকে কিছু কথা নেওয়ার চেষ্টা করি, তাইলে সেখান থেকে কোনো বিলাসিতার গন্ধ আমরা কখনোই দেখিনি। সবারই একটাই দাবি, প্রাণের দাবি, বেঁচে থাকার জন্য যেই পোশাকটুকু দরকার, বেঁচে থাকার জন্য যেই খাবারটুকু দরকার, বেঁচে থাকার জন্য যেই শিক্ষার দরকার, চিকিৎসার দরকার, এই সাধারণ চাহিদাই কিন্তু মানুষের মনে। এটুকু আমাদের নিশ্চিত করলেই আসলে মানুষের মুখে হাসি ফুটে আসবে। এতে খুশি। জনাব তানভীর রহমান, আপনার কাছেও একই প্রশ্ন। নতুন বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কেমন? কেমনটি চান নতুন যেই সরকার প্রধানরা আসছেন তাদের কাছে? নাজমুল, আপনি যেমনটি বলছিলেন, নতুন সরকারের কাছে কিন্তু আমাদের অনেক চাওয়া। কারণ আমরা একটি গণ অভ্যর্থনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, এবং তারপর একটি সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার পেয়েছি। অতএব আমাদের মিজান সাহেব যে কথাগুলো বললেন, সেই কথার সঙ্গে আমি একমত যে নতুন বাংলাদেশে আমরা এই যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলোই আমাদের কাছে চাওয়া বলে আমি মনে করি। যেমনটি আসলে জনাব মিজানুর রহমান সুমন বলছিলেন, যেমনটি তানভীর রহমান বলছিলেন, এবং সাধারণ জনগণের সকলের একটি ভাবনা, আসলে নতুন বাংলাদেশ যারাই নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলের কাছে একটাই দাবি, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হোক। দর্শক, বিদায় নিব। আজকে সকালের সংলাপ অনুষ্ঠান এই পর্যন্তই রাখবো। তবে আপনাদের কাছে আবারও ফিরে আসব নতুন অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি জানাতে পারেন। সেখান থেকেই প্রশ্ন রাখবো নতুন অতিথির কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি।